হিয়া আবারও রাগে গটগট করে হাঁটতে শুরু করে। ওজান কোনো কিছু সিরিয়াসভাবে নিচ্ছে না। কি লাভ আর এর সাথে কথা বলে? হিয়া, হিয়া, আরে তোমার প্রশ্নের উত্তর চাই তো? ঠিক আছে, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু আজ তোমাকে সন্ধ্যা ঝিনুক সহ আজ একটা জায়গায় আসতে হবে। আসবে তুমি? আমি কেন? কিসের জন্য? আপনার যা উত্তর দেবার আপনি তো এখানেই বলতে পারেন। পারি, কিন্তু এখানে বলতে চাইছি না। তুমি তো না চাইতেও আমার সব কথা শোনো, আজকে না হয় শুনলে কি আর ক্ষতি হবে, প্লিজ। আচ্ছা বেশ, আমি আসব, কিন্তু এটাই হবে আপনার সাথে আমার শেষ কথা। দেখা যাবে। আর হ্যাঁ, শ্রাবণকেও সাথে আনবা। শ্রাবণ কেন? হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আর কথা না। ঠিক আছে, এটাই শেষ। আজ উজানের জন্মদিন। ঢাকা থেকে একটু দূরে বারিধারার কাছে তুষারদের যে এই ছোট্ট ফার্ম হাউসটা আছে, সেটা আজ পুরো জমকালো আয়োজনে সাজানো হয় উজানের জন্য। বাড়িটা একদম নতুন, তৈরি এখনও তুষার এসে পার্মানেন্টভাবে শিফট করেনি। সেই সুবাদে উজানের জন্য পুরো বাড়ি আর সাজানো হয় রং বেরঙের ফুল, বেলুন, বাহারি সব লাইটিং দিয়ে। মনে হয় যেন কোনো এক বিয়ে বাড়ি বাড়ি এরকম অবস্থা। উজান যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেই ডিপার্টমেন্ট সহ ক্যাম্পাসের অধিকাংশ স্টুডেন্ট আজ সবার উজানের নিমন্ত্রণে তুষারদের ফার্ম হাউসে উপস্থিত। আজকে সবার থিম ড্রেস নীল, সবাই একদম নীল পরীর সাজে আজ এসেছে। কেউ গাউন, কেউ টপস, কেউ বা স্কার্ট, কেউ কামিজ। ছেলেগুলো সাদা শার্টের সাথে নীল কোট। সবাই আজ উজানের জন্য নিয়ে এসেছে কার্ড, ফুলসহ অনেক সুন্দর সুন্দর উপহার। আর খাবারের আয়োজন তো আজ রমরমা। এক সাইডে খাবারের এত আয়োজন করা হয়েছে অনেক সুন্দর করে। ওয়াও নীলি, কি সাজিয়েছে না বাড়িটা, দেখ। উজান তো প্রতিবার ওর জন্মদিন ক্যাম্পাসেই সেলিব্রেট করে, তা হঠাৎ এবার এখানে? হুম, তোকেও আবার নিচে থেকে ইনভাইট করেছে। না মানে ওই ঘটনার পর তো আমরা ভেবেছিলাম উজান হয়তো আর কখনো আমাদের যাকে বাদে উজানের স্পেশাল স্টুডেন্টকে দেখতে পাচ্ছি না, কেন জানি আসেনি। ওই মেয়ের যোগ্যতা আছে নাকি এরকম একটা পার্টিতে এসে নিজেকে প্রেজেন্ট করার? শোন, একটা কথা বলি, উজান যখন নিজে থেকে আমাকে ইনভাইট করেছে, তো আমি শিওর উজান বুঝে গেছে যে ওর জন্য ঠিক কে পারফেক্ট। আমি না, ওই কোথা থেকে উড়ে আসে জুড়ে বসা মেয়েটা। নীলিমার রাইসার গল্পের মাঝে হঠাৎই উজান স্টেজের উপরে উঠে মাইক হাতে দাঁড়িয়ে যায়। সবাই নিজেদের গল্প থামিয়ে দিলে উজান একটু খুব খুব করে কেসে বলতে শুরু করে। এভরিওয়ান, অ্যাটেনশন প্লিজ। সো গাইস, প্রথমেই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার ইনভিটেশন, আমার আনন্দে সামিল হতে এখানে এসে উপস্থিত হয়েছে। ভার্সিটিতে জয়েন করার পর থেকে রোজ সবার কমন কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আমাকে। উজান ভাইয়া, আপনি কবে রিলেশন করবেন? ভাইয়া, আপনি কি লুকিয়ে চুরিয়ে প্রেম করছেন? দোস্ত, সত্যি করে বল তো, আমাদের ভাবিকে ঠিক কোথায় লুকিয়ে রেখেছিস? ব্লা ব্লা ব্লা, অনেক কিছুই। সো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে আমার সেই পিচ্চি পরিটার পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যাকে একটা সময় আমি খুব কষ্ট দিয়েছি, সবার সামনে যা নয় তাই বলে অপমান করেছি। কিন্তু সেই মানুষটাকেই নিজের অজান্তে কখন যে এতটা গভীরভাবে ভালোবাসতে শুরু করেছি আমি জানি না, আর সেই হিসাব আমি খুঁজতে চাই না এখন। সো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে আমার সেই ভালোবাসার মানুষটার পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, আর অল্প কিছুক্ষণের অপেক্ষা। Till then, enjoy the party. উজান স্টেজ থেকে নেমে আসতে নীলিমা দৌড়ে গিয়ে উজানকে আলতো করে জড়িয়ে ধরতেই উজান নীলিমাকে আলতো করে ছেড়ে দেয়। নীলি তবু উজানের বুকে হাত রেখে একটা হাসি দেয়। আমাকে অপমান করেছো বলে খুব গিল্টি ফিল হচ্ছিল মনে, তাই না? জানতাম তো উজান ঠিক একদিন আমার কাছে ফিরে আসবে। উজানের পাশে যে এই নীলি পারফেক্ট, সেটা বুঝতে এত দেরি করলে তুমি, হ্যাঁ? এতটা ভেবে নেওয়ার কিছুই নেই নীলি। সারপ্রাইজ বলে দিলে সেটা সারপ্রাইজ থাকবে কি করে? বলে উজান একটা হাসি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। তোরা আমাকে নিয়ে আসার আগে একবারও বলবি না আজ ভাইয়ার জন্মদিন, এভাবে হুট করে চলে আসা যায়? তুই চুপ কর তো, খুব কথা বলিস তুই। আপু, এইখানে হেয়ার শাড়িটা, আর ওই যে ওইখানে সব অর্নামেন্টস, চুড়ি, আর আমার ওই বাড়ি থেকে আনা কিছু মেকআপ। আমাদের পিচ্চি ভাবিকে মেকআপ করতে হয় নাকি? আমাদের পিচ্চি ভাবি তো এমনিতেই কত মিষ্টি। আচ্ছা এইসব কি? আপনারা দুজন এই শাড়ি গহনা এইসব কেন নিয়ে এসেছেন আমার জন্য? আমরা না, ভাইয়া আনছে। দেখি উঠ, এখন ওয়াশরুম থেকে ব্লাউজ আর পেটিকোটটা পরে আয়, কুইক। আমি একাই শাড়ি পরতে পারি ঝিনুক, কিন্তু আমি কেন এইসব? আর দেখ, আমি ভাইয়ার জন্য কোনো গিফট উপহার কিচ্ছু নিয়ে আসিনি।
আর আমি এখন উল্টে ওনার দেওয়া, এটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যে শাড়ি পরতে পারো আমরা সেটা জানি, কিন্তু আজ আমরা চাইছি তোমাকে শাড়ি পরিয়ে দিয়ে নিজের হাতে সাজাতে। বড় বোনের এটুকু রিকোয়েস্ট রাখো তুমি। আপু তা হয় না, আমি এমনিতেই খালি হাতে, কিছু না জেনে। প্লিজ আপনারা দুজন আমাকে আর জোর করবেন না। মনে করো না, তুমি এই শাড়িটা পরলেই উজানের জন্মদিনের উপহার হয়ে যাবে। আপু কিন্তু প্লিজ হিয়া, এটাই লাস্টবার, রিকোয়েস্ট করছি তোকে প্লিজ। হিয়া প্লিজ, বড় আপুর এই কথাটা রাখো প্লিজ। হিয়া আর ঝিনুকের অনুরোধে এবারও হিয়াকে হার মানতে হয়, কিন্তু ব্যাপারটা কিছুতেই হিয়ার ভালো লাগছে না। হিয়া মনে মনে উসখুস করছে, জানলে একটা ফুল কিনে এনেও তো সে উজানকে উপহার দিতে পারতো, কিন্তু এভাবে। হিয়া তো ওয়াশরুমে, জরুরি কিছু বলবি তুই? না, তুষার তোকে নিচে খুঁজছিল, আর এমনিতেও আমার হিয়ার সাথে একটু কাজ ছিল। তুই আর ঝিনুক একটু নিচে যা, আমি রিং দিলে উপরে আসিস। আচ্ছা ঝিনুক আসো। আর তুই কি কাজ আছে তাড়াতাড়ি শেষ করে নিস। হিয়াকে তো সুন্দর মতো তৈরি করে নিচে নামতে হবে তো নাকি? জানি। সন্ধি ঝিনুক নিচে চলে আসতেই উজান রুমের দরজাটা লাগিয়ে বিছানায় এসে বসে। এমনই সময় হিয়া ও লাল ব্লাউজ আর লাল পেটিকোটটা পরে বের হতে উজানকে দেখে পুরো থমকে যায়। হিয়া তো থমকে যায়, সাথে হিয়ার দিকে চোখ পড়তে উজানও পুরো কেঁপে ওঠে। ঝিনুক, আমার ব্লাউজের ফিতাটা দেখ তো ঠিক করে লাগানো হলো কিনা। কেন যা আপনি এই রুমে? হিয়াকে আপাদমস্তক মন ভরে চোখ দিয়ে গ্রাস করতে ব্যস্ত উজান। লাল ব্লাউজ, লাল পেটিকোট, চুলগুলো পেছনে ছেড়ে দেওয়া, গলার কাছের তিল, সাথে আজ উজানের সামনে আবার উন্মুক্ত হিয়ার নাভি। আচমকা হিয়ার এই নারীত্বের সৌন্দর্য চোখে পড়তে উজানের যেন শরীরের প্রত্যেকটা লোম খুব শিউরে উঠছে। হিয়া হাতে থাকা ওর জামাটা বুকের কাছে আগলে পিছুতে ধরলে দেয়ালে বাড়ি খায়। গলা শুকিয়ে আসে, কি কথা বলবে কিছু বুঝে আসছে না তার। নিজের হুঁশ ফিরতে উজান হিয়ার উপর থেকে চোখ নামিয়ে নেয়। পেছন ফিরে বিছানার দিকে তাকিয়ে দেখে ওখানে হিয়ার ওড়নাটা পড়ে আছে। উজান ওড়নাটা হাতে নিয়ে পেছন দিক থেকে হিয়ার দিকে বাড়িয়ে দেয়। এটা গায়ে জড়িয়ে নাও, ধরো। কি হলো, নাও। হিয়া কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থেকে নিজেকে হালকা শান্ত করে কাঁপা কাঁপা পায়ে উজানের দিকে এগিয়ে উজানের হাত থেকে ওড়নাটা নিয়ে গায়ে লেপ্টে ধরে। হলো তোমার? হুম। উজান পেছন ফিরে হিয়ার দিকে তাকিয়ে দেখে হিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উজান হিয়াকে বিছানার গিয়ে বসতে বলে, হিয়া বিছানায় গিয়ে বসে। উজান ড্রেসিং আয়নার নিচু টুলটা টেনে নিয়ে এসে হিয়ার সামনে বসে হিয়ার পা দুটো উজানের হাঁটুতে দিয়ে বলে, কি হলো, দাও। না, আমি কেন আপনার শরীরের উপর এভাবে পা তুলব? আপনি আমার গুরুজন, আমি অনেক সম্মান করি আপনাকে। আমি জানি, কিন্তু এখন এই পা দুটো আমার এখানে একটা একটা করে দাও, এটা খুব জরুরি আমার। না, আমি এভাবে আপনার শরীরে পা তুলতে পারবো না। আপনি না আমার উডবি টিচার, এই কাজ করলে আপনাকে অশ্রদ্ধা করা হবে। আমি এটা কিছুতেই করব না। হিয়া পা দিচ্ছে না দেখে উজান নিজে হিয়ার একটা পা তুলে সেই পায়ে আলতো হাতে আলতা পরিয়ে দিতে শুরু করে। উজানের এই কাজে হিয়া তো পুরোই অবাক। এমন না যে হিয়া বোঝেনি উজান ওর পা কেন চাইছে। নাটক মুভিতে তো এরকম করে কত সে দেখেছে, নায়কগুলো নায়িকার পা নিয়ে পাইল পরিয়ে দেয়। আর উজানকে দেখো কি করছে। হিয়া আনমনে তাকিয়ে আছে উজানের মুখের দিকে। জানালার পর্দাগুলো খুলে দেওয়া আর সূর্যটা ঠিক জানালা বরাবর হওয়াতে রোদটা যেন এসে দুজনের গায়ে মাখছে। এতদিন বন্ধ থাকা ঘরের একটা কিরকম গন্ধ আসছে। এত উত্তাপের মাঝে ব্যালকনি থেকে আসা দক্ষিণের বাতাসও গায়ে দোলা দিচ্ছে। হিয়ার চুল উঠছে, সাথে উঠছে উজানের মন। আলতা মাখানোর মাঝে উজান আবার ইচ্ছে করে হিয়ার পায়ের তলে সুরসুরি আঁকছে। হিয়া কাতুকুতুর জ্বালায় খিলখিল করে হাসছে। হিয়ার মুখের মিষ্টি হাসি উজানের উড়ন্ত মনে আরও দোলা দিচ্ছে। আরে কি করছেন কি? আলতা সব পড়ে যাবে কিন্তু। না পিচ্ছি, একটা কথা বলবা? বলুন। তুমি ঠিক কি মাদক দিয়ে তৈরি বলবা? আমাকে এত নেশা ধরিয়ে দিয়ে কি শান্তি পাও তুমি? সব নারীরাই নিজস্ব সৌন্দর্যের মাদকতা মাখা নেশা আছে। এটা শুধু সেই পুরুষই বুঝতে পারে যে তার প্রেয়সীকে মন থেকে ভালোবাসতে পেরেছে। হিয়াকে আলতা পরিয়ে দিয়ে উজান তৈরি হয়ে নিচে আসে। আজকে সে নীল জিন্সের সাথে সাদা কোটে নিজেকে সাজিয়েছে। চুলগুলো নিয়ম করে আঁচড়ানো, হাতে সে চিরায়ত চেন সিস্টেমের ঘড়ি। এই তো ব্যাস, আর এই সামান্য লোকে সে পার্টির মেয়েগুলোর মনে চিনচিন ব্যথা তুলে দিতে যথেষ্ট।
কিন্তু ব্যথা পুষে রেখে তো আর লাভ নেই, কারণ একটু পর সেই আঘাতে যে লবণ মিশতে যাচ্ছে সেটা সবাই বুঝতে পারছে। সব রেডি তো? তুই কোনো চিন্তা করিস না, ফুল বেলুন লাইটিং সব রেডি। প্রজেক্টরটা অন করে দেখছিলে আরও একবার? সব ঠিক আছে ভাই, এত কেন প্যারা নিচ্ছিস তুই শুধু শুধু? অনেকক্ষণ তো হয়ে যাচ্ছে, কি করছে কি ওরা ওরে? আমি গিয়ে কি একবার দেখে আসবো? না, তুই এদিকটা দেখ, আমি দেখে আসছি। উজান তুষারকে কথাটা বলেই যে উপরে যাওয়ার জন্য এক পা বাড়াবে, অমনি সন্ধ্যার ঝিনুক হিয়াকে নিয়ে নিচে নামতে শুরু করে। খিলখিল করে হাসতে থাকে। হিয়ার দিকে তাকাতে উজানের চোখ আটকে যায়। লাল শাড়ি, 2 হাত ভর্তি লাল চুড়ি, কপালে একটা ছোট্ট স্টোনের টিপ, পায়ে আলতা, চুলগুলো খুলে দেওয়া। হিয়াকে আমার ঝিনুক লাল টুকটুকে লিপস্টিক দিয়ে দিয়েও হিয়া ওটা মুছে দেয়। তার কাছে এই লিপস্টিকটা বড্ড সাজগোজ মনে হচ্ছে, তাই ঝিনুক শুধু হালকা করে গোলাপি রং ছুঁয়ে দেয় হিয়ার ঠোঁটে। এইটা খুব সিম্পল সাজ, আর এই সাজে উজানের মনে সুনামির মতো তোলপাড় শুরু করে দিতে সক্ষম। কেন যে শাড়িটা পরিয়ে আনতে বললাম, মনে তো হচ্ছে এক্ষুনি বিয়ে করে পরিয়ে নিয়ে যায়, লাল পরি একটা। সন্ধে হিয়াকে নিয়ে নেমে উজানের সামনে দাঁড় করিয়ে দিয়ে খুক খুক করে কেশে বলে, চোখটা নামা ভাই, বিয়ের পর দেখার জন্য কিছু তার বাকি রাখ। সন্ধির কথা হিয়া লজ্জায় মাথা নুইয়ে ফেলে। উজান নিজের হুঁশে ফিরে সন্ধিকে একটা গাঁটটা মেরে একটু আসি বলেই সামনের দিকে হেঁটে যায়। যা, জিজু তো লজ্জা পেয়ে গেল। লজ্জা না ছাই, লজ্জা তো পাচ্ছে আমাদের চাচাতো ভাবি। কোথায় দেখি দেখি মুখটা, আরে আরে দেখি। পার্টির থিম ড্রেস ব্লু, আর একে দেখ কেমন লাল পরে এসেছে, তাও আবার শাড়ি। ও কি বুঝে নাকি থিম ড্রেস কি জিনিস? কখনো এসব পার্টি অ্যাটেন্ড করেছে কিনা তাই সন্দেহ। নিধু আপু, তোমার মাথাটা তো একটু খাটাতেও পারো মাঝে মাঝে। সবার থিম ড্রেস ব্লু আর ভাইয়ার হেয়ারটা আলাদা কেন? একটু নিশ্চিত হওয়া, ছোট্ট বাচ্চাও বুঝতে পারবে। কি মিন করতে চাইছো তুমি ঝিনুক? কিছু না নীলি, একটু পর তুই সব বুঝতে পারবি, একটু ধৈর্য তো রাখ। তাই হিয়া আজ কি গিফট দিলে তোমার ভাইয়াকে? না কি এমনি এমনি শুধু মুফতে খেতে এসেছো কোনটা? জানো হিয়া, নীল উজানকে কি গিফট করেছে? টাইটানের রিস ওয়াচ। জানো এই রিস ওয়াচের দাম কত? ছাড় তো, ও ব্র্যান্ডের নামই কখনো শুনেছে কিনা কে জানে। হিয়াকে খোসানো হয়ে গেলে নীলিরা হেসে দিয়ে ড্রিঙ্ক হাতে সামনে গিয়ে দাঁড়ায়। তুমি নীলিদের কথা কিছু মনে করো না হিয়া, জানেই তো ওরা কেমন। না আপু, কি মনে করব? সত্যিই তো আমি কিছু উপহার না এনে শুধু শুধু এখানে খেতে এসেছি। তোরা আমাকে আর শ্রাবণকে বাড়ি থেকে নিয়ে আসার সময় কথাটা বললেও পারতি ঝিনুক। হিয়া মন খারাপ করে চলে যেতে ধরে, অমনি রুমের পুরো লাইট অফ হয়ে যায়। হিয়া ভয়ে থমকে গিয়ে আবার এক পা ব্যাক করে ঝিনুকের হাত ধরে দাঁড়িয়ে যায়। 1 মিনিট পরে স্টেজের উপরের লাইটটা অন হবার পাশাপাশি প্রজেক্টর সুইচটা অন হয়ে সাদা স্ক্রিন ভেসে ওঠে। উজান একটা গিটার হাতে প্রজেক্টর এক পাশে একটা চেয়ারে বসে, সামনে একটা স্ট্যান্ডে মাইক লাগানো। ভালোবাসা কি জিনিস আমি জানি না, কিভাবে ভালোবাসতে হয় আমি তাও জানি না। জানি শুধু আমাকে বাঁচতে হবে। বেঁচে তো আমি তখনও ছিলাম, সব কিছুই ছিল। তখন কিন্তু কোথাও কিছু একটা মিসিং লাগতো। সব থাকতো কিন্তু তবুও কিছু একটা অভাব বোধ করতাম। ফিল করলাম আমার একটা অক্সিজেনের দরকার। একদিন অনাকাঙ্ক্ষিতভাবে পেয়েও গেলাম সেই অক্সিজেনটাকে। তবে শুরুটা যতটা ভয়ার্থভাবে শুরু হয়েছিল, সেটা শেষটা এতটা মলিন হবে বুঝতে পারিনি সে সময়। তার লজ্জারত মুখ, আমাকে রাগিয়ে দিয়ে তার খিলখিল করে হাসি, কখনো বা তার বিন্দু বিন্দু চোখের জল, সব কিছুতে কখন যে এতটা আসক্ত হয়ে পড়লাম আমি জানি না। তবে তাকে কখনো বলা হয়নি আমি তাকে ভালোবাসি। তাকে প্রচণ্ড দরকার আমার। আপনি কি আমাকে ভালোবাসেন? তার এই প্রশ্নের উত্তরে শুধু হেসে গিয়েছি আর বলেছি, তোমার মতো পেতনিকে ভালোবাসবে উজান শাহরিয়ার? নো, নেভার। কিন্তু সেই না বলাতেও তার জন্য আমার ভালোবাসা লুকিয়েছিল। আজ আমি সেই পিচ্চিটাকে বলতে চাই, ইয়েস, আমি তোমাকে ভালোবাসি। এতটুকু বলে উজান একটা হাসি দিয়ে গিটারে সুর তুলতে শুরু করে। গান বলার সাথে সাথে প্রজেক্টরে ভেসে আসে হিয়ার ছবি। এইসব ছবিগুলো কয়েকটা উজানের নিজের উঠানো, কয়েকটা রূপম, সাব্বির, তুষার, ঝিনুক, শ্রাবণ এদের সবার তুলে দেওয়া।
প্রথমে যে ছবিটা আসে সেটা হলো ভার্সিটিতে হিয়া যখন উজানকে প্রথম থাপ্পড় মারে তার ছবি। ছবিটা রূপমের তুলে দেওয়া, তার জন্য অবশ্য উজান রূপমকে এক্সট্রা খানা পিনা দেয়। ওটা কিছুক্ষণ থেকে আবারও স্লাইড করে আসে হিয়াকে যখন ফুলকলি গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল আর উজান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার ছবি। ওটা স্লাইড করে এবার আসে হিয়াকে যখন ডক্টরের কাছে উজান নিয়ে গিয়েছিল আর ইঞ্জেকশন দেখে হিয়া উজানের পেটের কাছে মুখটা হালকা লুকিয়ে দিয়েছিল তার ছবি। ওটা স্লাইড করে আসে সেদিন সরিষা খেতে শ্রাবণের হাতে তোলা উজান হিয়ার একটা আঙুল নেড়ে নেড়ে ঝগড়া করার ছবি। তারপর স্লাইড করে আসে যখন উজান হিয়া কাদার মধ্যে পড়ে পুরো মাখো মাখো হয়ে গিয়েছিল সে সময়কার ওঠানো একটা সেলফি। শেষে গিয়ে ওটা স্লাইড করে এবার আসে বাসের মধ্যে হিয়া যখন চোখ বন্ধ করেছিল আর উজান হিয়ার কাঁধে মাথা দিয়েছিল সে সময়ের একটা চুপ করে ওঠানো সেলফি, যেখানে হিয়া বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। উজান হিয়ার কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আর শ্রাবণ আর ভালো ভাইয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। প্রজেক্টর অফ হওয়ার সাথে সাথেই সব লাইট আবারও অফ হয়ে যায়, রুম আবারও অন্ধকার। এবার মেন ফ্ল্যাশ লাইট দিয়ে অন হয় হিয়ার গায়ের ওপর। লাইট অন হতে হিয়া একটু কেঁপে গিয়ে চোখে হাত দেয়, লাইটের আলোটা খুব চোখে লাগছে তার। চোখটা একটু স্বাভাবিক হয়ে আসতেই চোখ থেকে আলতো করে হাত সরিয়ে আস্তে আস্তে হাতটা নিচে নামিয়ে সামনে তাকিয়ে দেখে উজান চেয়ার ছেড়ে উঠে ওর দিকে এগিয়ে আসছে। হিয়ার চারপাশে এতক্ষণে যারা ছিল সবাইকে সন্ধিয়ার ঝিনুক মিলে তার আগেই সরিয়ে দেয়। উজান হিয়ার সামনে এসে এবার গিটার তুলে হিয়ার চারপাশে ঘুরে গান গাইতে শুরু করে। मेरे दिल ने चुन लिया ने तेरे दिल दिया रहा, तू जो मेरे नाल तू रहना तुर पे मेरी आसा, जीना मेरा है और है तेरा, मैं तेनू समझावा की ना तेरे बिना लगदा जी, तू की जाने प्यार मेरा, मैं करा इंतजार तेरा, तू दिल तो यूं जान मेरी, जान मेरी, मैं तेनू समझावा की ना तेरे बिना लगदा जी। এরপর সব লাইট অন হয়ে যায়। উজান হিয়ার হাত ধরে টেনে হিয়াকে নিয়ে স্টেজের সামনে আসতেই উপর থেকে লাল সাদা লাভ বেলুন পড়তে শুরু করে, সাথে পড়তে শুরু করে গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি। উপরের দিকে তাকাতে পারে না হিয়া, টুকটুক করে মুখের উপরে পড়া ফুলের পাপড়িগুলো চড়ে তার চোখ বারবার বন্ধ হয়ে আসে। উজান হিয়ার সামনে একটা চেয়ারে বসে শ্রাবণকে ওর কোলে বসিয়ে গিটার হাতে গান গাইতে শুরু করে। मेरे दिल ने चुन लिया है तेरे दिल दिया रहा, तू जो मेरे नाल तू रहना तुर पे मेरी आसा, जीना मेरा है तेरा कि मैं करा एतबार तेरा, तू कर इंतजार तेरा, तू दिल तो यूं जान मेरी, जान मेरी, मैं तेनू समझावा की ना तेरे बिना लगदा जी। গান শেষ হতে উজান গিটারটা তুষারের হাতে দিয়ে দেয়, সবাই হাততালি দিয়ে ওঠে। উজান শ্রাবণকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে হিয়ার সামনে দাঁড় হয়। তারপর শ্রাবণের গালে একটু চুমু এঁকে দিয়ে শ্রাবণকে হিয়ার পাশে দাঁড় করিয়ে দেয়। তারপর পকেট থেকে একটা রিং বের করে। ভালোবাসি, তাই ভালোবাসি কথাটা তোমাকে কখনো বলিনি। এসব কথায় কথায় তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারবো, দিনরাত 24 ঘন্টা ফোন দিয়ে তোমার সাথে প্রেমালাপ করবো, ডেটে যাব, লং ড্রাইভে যাব, এইসব আমার দ্বারা সম্ভব না হিয়া। আমি শুধু জানি আমার শুধু তোমাকে চাই, এর চাইতে সাজিয়ে কোনো গাব্যিক কথা আমি আর বলতে পারবো না।
বলা শেষ করে উজান হিয়ার সামনে হাঁটু গেড়ে বসে যায়। হিয়ার বাঁ হাতটা বাড়িয়ে নিয়ে আংটিটা সামনে ধরে। উইল ইউ ম্যারি মি হিয়া পিচ্ছি? উজান হাসি মুখে হিয়াকে প্রপোজাল দেওয়ার পর উজান হিয়ার দিকে তাকিয়ে থাকে হিয়ার উত্তরের অপেক্ষায়। হিয়া একটা দীর্ঘশ্বাস টেনে উজানের হাত থেকে ওর হাতটা সরিয়ে নিজের কাছে টেনে আনে। চারপাশে একটা নীরবতা বিরাজ করতে শুরু করে মুহূর্তেই। আমাকে ক্ষমা করবেন ভাইয়া, আপনার এই প্রপোজাল অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। হিয়ার কথা উজান উঠে দাঁড়ায়। হিয়া, আমি ভাইয়া, আমি আপনাকে সম্মান করি, আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনাকে বিয়ে করব এরকম কোনো ভাবনা কখনো মনে আসেনি। আমি অনাথ ভাইয়া, এই শ্রাবণ ছাড়া আমার এই পৃথিবীতে কিচ্ছু নেই, কেউ নেই, আপনাকে দেবার মতো কিচ্ছু নেই। আমার নিঃস্ব। আমি আপনার ফিলিংসটাকে মন থেকে সম্মান করি, অনুভব করি, কিন্তু আপনি যা চাচ্ছেন সেটা কোনোভাবেই সম্ভব না। আপনি এক জগতের মানুষ, আমি অন্য জগতের। আপনার পাশে আমার মতো মেয়ে কখনোই খাপ খায় না ভাইয়া। আজ যদি আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করি, তাহলে অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে। অনেকে হয়তো ভাবতে পারে আমি আমার সুবিধার জন্য, আমার ভবিষ্যতের জন্য আমাকে আপনি ক্ষমা করবেন। আপনার সাথে কাটানো এই সময়গুলো আমি একটা সুন্দর স্মৃতি হয়ে আজীবন মনে রাখব। সবচেয়ে ভালো হবে আপনিও সেগুলোকে একটা সুন্দর স্মৃতি ভেবে ভুলে যাবেন। সামনে আপনার পরীক্ষা, আপনার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ। আপনি দয়া করে এখন সেই সবে ফোকাস করুন। এমনিতেও আমি শুনেছি আপনার লাস্ট পরীক্ষার রেজাল্টটা ঠিক আশানুরূপ হয়নি, আর আমি মনে করি সেটা না হবার পেছনে কোনো না কোনোভাবে আমি জড়িত আছি। আমি চাই আপনি আমার পেছনে এভাবে সময় নষ্ট না করে নিজেকে সময় দিন। এতে আপনি ভালো থাকবেন, আমিও ভালো থাকব। উজান কিন্তু তোমার থেকে কিচ্ছু চাইনি হিয়া। উজানের জন্য শুধু তুমি হলেই যথেষ্ট। কিন্তু আমি যে শুধু আমি না আপু, আমার সাথে আমার এই ভাইয়াটাও যে জড়িত। ভাইয়া যদি আমাকে বিয়ে করে, তাহলে তো তাকে শুধু এই আমার না, আমার সাথে আমার এই ভাইটারও সারা জীবনের দায়িত্ব নিতে হবে। আমি যেখানে যাব, যা করব, সব কিছুতে আমার সাথে শ্রাবণ জড়িয়ে থাকবে। একটা মানুষ কেন, শুধু শুধু আমার সাথে আমার এই ভাইটারও। যাকে আপু, ওসব কথা বাদ দিন, আমি আসছি আজ। হিয়া শ্রাবণের হাত ধরে যেতে ধরলে শ্রাবণ হিয়াকে থামিয়ে দেয়। বুবু, ভাইয়া তো এখনো কেক কাটে নি। আমার কেক কাটা ফু দিয়ে মোমবাতি নেভানো দেখবো না? না ভাই, আমাদের এখন বাড়ি ফিরতে হবে। ইয়া দাঁড়া, ভাইয়া কিন্তু শ্রাবণকে নিজের ছেলের মতো ভালোবাসে। আর যদি তুই ফিরে যাস তাহলে কিন্তু ভাইয়া অপমান হবে। আজ এই অপমানটা হলেও আমি মেনে নিতে পারবো, কিন্তু আমাকে বিয়ে করলে যদি ওনাকে সারা জীবন। না না। হিয়া আর কিছু না ভেবে শ্রাবণকে নিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে আসে। অটোরিকশা কিচ্ছুই তো দেখতে পাচ্ছি না। আমি এখন কি করবে? এই বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়ি ফিরবো? বুবু, একটা কথা বলি। হ্যাঁ বল। তুই ভাইয়ার ওখান থেকে ভাবে কেন চলে আসলি? ভাইয়া কত কষ্ট পাচ্ছে। তোর ক্ষুধা পেয়েছি না খুব? জানি তো আমি। দুপুরে ওভাবে না খেয়ে দৌড়ে এলি। দাঁড়া, কিছু কিনে দেই আগে তোকে। হিয়া একটু সামনে হেঁটে একটা টং দোকান দেখতে পেলে শ্রাবণকে নিয়ে বসে যায়। চাচি, একটা চা আর বিস্কুট দাও না। কি বিস্কুট খাবা? খুইলা লও। কি বিস্কুট খাবা শ্রাবণ? ওই নীল প্যাকেটটা, ওটা। কোনটা এটা? চাচি নিলাম, এটা কত? 15 টাকা, ওটার দাম শোনা। আচ্ছা দাও। হিয়া চা আর বিস্কুট নিয়ে শ্রাবণকে পাশে বসিয়ে খেতে দেয়। শ্রাবণের সত্যি খুব খিদে পেয়েছিল, তাই শ্রাবণও চায় বিস্কুট ডুবিয়ে খেতে শুরু করে। তাড়াতাড়ি খা শ্রাবণ, একটু পর সন্ধ্যা নামলে বাড়ি ফিরতে সমস্যা হবে। খাচ্ছি তো, তুই খাবি না? তোর খিদে পাইনি? না। বুবু তুই কাঁদছিস? এই বুবু, তুই কাঁদছিস কেন বুবু? কোথায় কাঁদছি? আমি কাঁদছি না, দেখ। ওই তো কাঁদছিস। তুই খা, আমি কাঁদছি না। হিয়া সত্যি সত্যিই কাঁদছে। উজানকে কষ্ট দিয়েছে, সে নিজেও সিরে যাচ্ছে মন থেকে। উজান কি সত্যিই অপমানটা ডিজার্ভ করতো? আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি জানি আমার প্রতি আপনার অনুভূতিগুলো কতটা সত্য, কতটা পবিত্র।
আমিও হয়তো কোথাও গিয়ে আপনাকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু আমি যে কোনোভাবে আপনার সাথে, আপনি শ্রাবণকে আপন করে নিতে চাইলেও আপনার ফ্যামিলি যদি আপনার সাথে এ ব্যাপারে কিছু, না না, এর চেয়ে আপনি আমার দেওয়া এই আঘাতটুকু সহ্য করে ভবিষ্যতে ভালো থাকবেন, এইটুকু চাওয়া আমার। আমার সব দোয়াতে আপনি মিশে থাকবেন। আপনাকে ভুলে যাওয়া যে আমার পক্ষে সম্ভব না। হিয়া ভাবতে ভাবতে অজরে চোখের জল ফেলতে থাকে। এমনই সময় তুষার আর সাব্বির দৌড়ে এসে হিয়ার সামনে হাঁপাতে শুরু করে। সাব্বিরের হাতের রক্ত সাথে তুষারের ভেতরে পড়া সাদা শার্টেও লেগে আছে হালকা রক্ত। হিয়া, হিয়া তুমি। ভাইয়া কি হয়েছে? আপনারা এরকম করছেন কেন? আপ- আপ- আপনার হাতে এগুলো কিসের রক্ত? সাব্বির ভাইয়া, উজান ভাইয়া কোথায়? উনি ঠিক আছেন তো? ওনার কোনো বিপদ হয়নি তো? কি হলো? কি আপনারা চুপ করে আছেন কেন? উত্তর দিন। তুমি কি, হ্যাঁ, এভাবে একটা ছেলেকে কেউ রিজেক্ট করে? খুব আনন্দ করে এখন চা খাওয়া হচ্ছে, তাই না? ভাইয়া আমি, আজ যদি ওজনের কিছু হয়, আমরা কিন্তু তোমাকে কখনো ক্ষমা করে দিব না হিয়া, কখনো না। আপনারা আমাকে যা কথা বলার বলতে পারবেন। এখন দয়া করে আমাকে এইটুকু বলুন যে উনি ঠিক আছেন কি না। নেই উজান ঠিক। তুমি উজানকে রিজেক্ট করে চলে আসার পর উজান কেকের সাথে থাকা চাকুটা দিয়ে সুইসাইড অ্যাটেম্প করতে যাচ্ছিল। এসব কি বলছেন আপনারা? না না, আপনারা যা বলছেন তা ঠিক নয়। আমি যাব ওনার কাছে, আমি এক্ষুনি যাব। গিয়ে আর কি করবা তুমি? যা আঘাত দেবার সেটা তো দিয়েই দিয়েছো। হিয়া আর কারো কথা না শুনে শ্রাবণকে নিয়ে এক দৌড়ে আবারও তুষারদের বাড়িতে ব্যাক করে। হিয়ার পিছে পিছে আসে তুষার আর সাব্বির। এসে হিয়া ভাইয়া ভাইয়া বলে চিৎকার শুরু করে স্টেজের সামনে যেতেই দেখে উজান পড়ে আছে। সাদা কোট, সাদা শার্ট, সাদা ফ্লোর, সব একদম রক্ত মেখে লাল হয়ে আছে। সন্ধি ঝিনুক দাপাদাপি করে উজানকে শান্ত করার চেষ্টা করছে। হিয়া তুমি? হিয়া তুই কেন এসেছিস তুই? এটা দেখতে মানুষটা, ছি, আমার তো ভাবতেও ঘেন্না হচ্ছে। ভাইয়া কি করে তোর মতো একটা মেয়েকে এতটা। হিয়া আর কারো কথা না শুনে দিক বিদিক বলে উজানের সাথে ফ্লোরে বসে উজানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করে। চলে গিয়েছিলে তাহলে ফিরে আসলে কেন? কে আমি তোমার? উজানের প্রশ্নে হিয়া হাউমাউ করে গলা ছেড়ে কেঁদে ওঠে। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি শুধু চেয়েছিলাম আপনাকে যেন আমার জন্য কখনো কোনো কথা শুনতে না হয়, কখনো কখনো ছোট হতে না হয়। তাই জন্য তুমি আমাকে এইভাবে একা করে দিয়ে চলে যাবে? সবার কথা শুনলে, কে কি বকলে সেগুলোকে গুরুত্ব দিলে, কিন্তু আমার কষ্টটা একবার বুঝতে চেষ্টা করলে না তুমি। আমি সত্যি বুঝতে পারিনি আপনি আমাকে এতটা। বিশ্বাস করুন, আমি কখনো আপনার মতো কাউকে হারাতে চাইনি, কিন্তু কিন্তু আমি যে আপনার সাথে কোনোভাবে, আচ্ছা, ওসব ওসব বাদ। এখন দেখি কোথায় কেটেছেন আপনি, কোথায় বলুন আমাকে। এত এত রক্ত বের হচ্ছে, আপনাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে। ঝিনুক, ঝিনুক, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তুষার ভাইয়া, ও তুষার ভাইয়া, আপনি আপনি একটা অ্যাম্বুলেন্স ডাকুন না জলদি। ওনার তো ব্লাড বের হচ্ছে। ও সন্ধি আপু, আপনি আপনি একটু ওনাকে ধরুন না, আমাদেরকে তো ওনাকে সুস্থ করতে হবে। হিয়া এদিক ওদিক তাকিয়ে সবার কাছে সাহায্য চাইতে শুরু করে। তখনই উজান হিয়ার হাত ধরে টেনে নিয়ে হিয়াকে একদম ওর বুকে ফেলে হিয়ার মাথাটা এক হাতে বুকে লেপ্টে ধরে। আমি কোথাও যাব না। আমার কিছু হলে তোমার কি? আমার অনেক কিছু। কি অনেক কিছু? হ্যাঁ, তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে কিসের এত চিন্তা তোমার আমার জন্য? আমি আপনাকে ভালোবাসি কিনা আমি জানি না, কিন্তু আপনার কিছু হয়ে গেলে আমি বেঁচেও মরে থাকবো। আপনি যে আমার সব, ভার্সিটিতে এসে শুধু আপনি আমাকে খুঁজতেন তা না, কিন্তু না, ভার্সিটিতে গিয়ে আমিও আপনাকে একটাবার দেখার জন্য আপনাকে খুঁজতাম। আপনার হাসি আমার মনকে আনন্দ দিত। আমার যতই রাগ হতো, কিন্তু আপনার শান্তির জন্য আমি চুপ হয়ে থাকতাম। আর আর এইসব কিছুকে যদি ভালোবাসা বলে, তাহলে হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, খুব 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 ভালোবাসি, খুব ভালোবাসি আমি আপনাকে। হিয়া উজানকে নিজের দোহাতে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসার কথাটা বলে কেঁদে ওঠে। উজানও নিজের সবকিছু দিয়ে হিয়াকে জাপটে ধরে। এখন ওসব বাদ, আপনি এখন আমার সাথে হসপিটালে যাবেন, আর বেশি দেরি করলে চলবে না। হিয়া উজানকে নিয়ে উঠে দাঁড়িয়ে হাঁটতে যাবে, অমনি উজান দুষ্ট একটা হাসি দিয়ে হিয়াকে থামিয়ে দেয়। কি হলো, চলুন।
হাঁস পাখি, তুমি সত্যি ভেবেছিলে আমি এত সহজে তোমার পিছন ছাড়বো? মানে? তুমি সত্যি ভেবেছো আমি সুইসাইড অ্যাটেম্প্ট করতে যাবো? সত্যি শ্রাবণ, তোর বউটা সত্যি একটা ছাগল। মানে মানে আপনি হাত কাটেননি? এই এই রক্তগুলো, এগুলো? হিয়ার প্রশ্নে এবারও উপস্থিত সবাই হেসে দেয়। ঝিনুক এসে হিয়ার কাঁধে হাত রাখে। তুই কি ভাবলি বলতো, আমরা এত বুদ্ধি নাকি তোর মতো? এগুলো কি তাহলে? সাব্বির আর তুষার ভাইয়া যে আমাকে গিয়ে বলল উনি... ওদেরকে আমি সব শিখিয়ে দিয়েছিলাম। আর এগুলো রক্ত না, এগুলো তোমার আলতার রং। মানে আপ- আপ- আপনি আমাকে বোকা বানিয়ে নিয়ে এসে... ইয়েস অফকোর্স। আর তুমি একটু ইডিয়েট বলে ব্যাপারটা তো ইজি হলো কি না?